নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন আমি আপনাদের এই অচেনা গল্পকথক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুরাগীর পাঠানো এক অসাধারণ, গভীর আবেগী এবং রোমাঞ্চকর কাহিনী। এই গল্পটা শুধু একটা সম্পর্কের টানাপোড়েন নয়, এটা এক পরিবারের ভাঙন, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার এক মর্মান্তিক চিত্র। গল্পটি এতই সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ যে এটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনা উচিত। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের সূচনা। আজ প্রায় ১৫ বছর হয়ে গেল এই বাড়ির পূবের ঘরের জানলার ধারে বসে সূর্যাস্ত দেখতে দেখতে আমি শুধু এই বাড়ির কথা ভাবি এই ১৫ বছরে কত কিছুই না বদলে গেছে, অথচ আমার ভেতরটা যেন আজও সেই ১৫ বছর আগের জায়গাতেই আটকে আছে, যেখানে ভাঙা কাচের টুকরোর মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র স্মৃতি, অজস্র না বলা কথা। এই গল্পটা আমার, কিন্তু আমার নাম এই গল্পে অপ্রাসঙ্গিক। এখানে শুধু সম্পর্কগুলোর গভীরতা, মনের বিচিত্র টানাপোড়েন আর সময় নিষ্ঠুর খেলাটাই মুখ্য। গল্পের কেন্দ্রে ছিল আমাদের ছোট পরিবার, বাবা, মা, আমি আর আমার ছোট ভাই রাতুল। বাবা ছিলেন এক সাধারণ স্কুল শিক্ষক, তার জীবন ছিল বই আর ন্যায়নীতিতেই বাঁধা। মা ছিলেন গৃহবধূ, কিন্তু তার মনে ছিল এক শিল্পী সত্তা, যা কেবল শাড়ির পাড়ে ফুল তোলাতেই সীমাবদ্ধ ছিল। আর রাতুল ছিল আমাদের আদরের, হাসিখুশি, চঞ্চল, কিন্তু তার মনের গভীরে কি লুকিয়েছিল তা কে জানত। আমার বিয়ে হয়েছিল বছর ৬ আগে, ভালোবেসে বিয়ে, কিন্তু নিয়তির পরিহাসে কিছুদিনের মধ্যেই আমার স্বামী এক দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে আমি এই বলেই ফিরে আসি, বাবার সবচেয়ে বড় আশ্রয় আমি। মাও খুব খুশি হন। রাতুল তখন সবে কলেজে ঢুকেছে। আমার ফেরাটা যেন ওর জীবনে এক নতুন আলো নিয়ে আসে। ওর চোখে মুখে সবসময় একটা কৃতজ্ঞতার ছাপ দেখতে পেতাম। বলতো, দিদি তুমি ফিরে এসেছ, এখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই সব ঠিক হয়ে যাবে কথাটার আড়ালে যে এক বিরাট কিন্তু লুকিয়েছিল, তা আমার কল্পনারও অতীত ছিল। রাতুল আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠেছিল। ও আমার ছোটখাটো খেয়াল রাখত, আমার মন খারাপ থাকলে পাশে এসে বসত। ওর এই যত্ন, এই সহানুভূতির আড়ালে যে এক অন্য খেলা চলছে, তা আমি খুনাক্ষরেও টের পাইনি। ওর উদ্দেশ্য ছিল স্পষ্ট, আমার দুর্বলতার সুযোগ নেওয়া। কিন্তু তার আগে সম্পর্কের বুননটা আরও একটু স্পষ্ট করা দরকার। আমার বিয়ের আগে আমি আর রাতুল প্রায় সমবয়সী ছিলাম। ওর বন্ধুরা যখন আমার প্রশংসা করত, তখন ওর মনে যে একটু ঈর্ষা হতো না তা নয়, কিন্তু সেই ঈর্ষা কখনো ক্ষতিকর পর্যায়ে যায়নি। ও আমাকে দিদি বলেই ডাকত, আর আমারও ওর প্রতি এক স্নেহ ছিল, যা বড় বোনের স্নেহ। আমি ওর সব আবদার শুনতাম, ওর পড়াশোনার খোঁজ নিতাম, ওর ভবিষ্যতের স্বপ্ন দেখতাম। আমার স্বামী সুদীপের মৃত্যুর পর আমার জীবনটা যেন থমকে গিয়েছিল, পৃথিবীটা অর্থহীন মনে হতো। সেই সময় রাতুল আমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছিল। ও আমাকে মানসিক শক্তি দিত, বোঝাত যে জীবন থেমে থাকে না। ওর কথায় ভরসা পেতাম, ওর সান্নিধ্যে একটু শান্তি খুঁজে পেতাম। এই যে একটা ভাঙা মন, একাকিত্ব, এই সব কিছুই যেন ওর সহানুভূতির এবং স্নেহের চাদরে ঢেকে যাচ্ছিল। তবে রাতুল শুধু সহানুভূতিই দেখাত না, ওর চোখে মুখে একটা অন্যরকম আবেদন থাকত। যখন আমি ওর দিকে তাকাতাম, ও যেন কিছু বলতে চাইত, কিন্তু বলতে পারত না। ওর সেই না বলা কথাগুলো আমার মনে এক অদ্ভুত কৌতূহল জাগাত। কখনো কখনো ওর দৃষ্টিতে আমি এক ধরনের গভীরতা লক্ষ্য করতাম, যা আমাকে ভাবাত। মনে হতো এই ছেলেটার ভেতরটাও যেন অনেক কিছু বহন করছে। একদিন আমি বসার ঘরে বসে বই পড়ছিলাম। রাতুল ঘরে ঢুকল। ওর হাতে এক কাপ গরম চা আমার দিকে এগিয়ে এসে বলল, দিদি নাও, তোমার জন্য চা আনলাম। আজকাল খুব একা থাকো, তাই ভাবলাম কিছু একটা করি। চা খেতে খেতে আমি ওর দিকে তাকালাম। ওর চোখে এক অদ্ভুত আলো। বলল, আজ তুমি কি কিছু ভাবছ? ওর প্রশ্নের উত্তরে আমি শুধু দীর্ঘশ্বাস ফেললাম। বললাম, আর বলো না রাতুল, সেই সুদীপের কথাই মনে পড়ছিল। ওর সাথে কাটানো দিনগুলো সব যেন এক স্বপ্নের মতো। রাতুল আমার পাশে এসে বসল।
ওর স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা। বলল, দিদি, অতীতের কথা ভেবে কষ্ট পেও না, তোমার সামনে এখনো অনেক জীবন পড়ে আছে। ওর কথায় আমি ওর দিকে তাকালাম। ওর মুখটা খুব কাছে, ওর নিঃশ্বাসের শব্দ আমার কানে বাজছে। ওর চোখে এক অন্যরকম আবেদন। আমার বুকের ভেতরটা ধুকপুক করতে লাগল। অনুভব করলাম ওর চোখে সেই সাধারণ ভাইয়ের স্নেহ নয়, অন্য কিছু, একটা তীব্র আকর্ষণ যা আমাকে চুম্বকের মতো ওর দিকে টানছে। আমার নিজেরই কেমন অদ্ভুত লাগছিল। এই অনুভূতি কি স্বাভাবিক? রাতুল তো আমার ভাই, কিন্তু ওর এই স্পর্শ, ওর এই চাহনি। রাতুল আমার হাতটা ধরে ফেল। ওর হাতের স্পর্শে আমার সমস্ত শরীর কেঁপে উঠল। বলল, দিদি, আমি জানি একা, খুব একা, কিন্তু তুমি একা নও, আমি আছি। ওর গলার স্বর গাঢ়, ওর চোখে এক জ্বলন্ত আগুন। আমি নিজেকে ওর থেকে সরিয়ে নিতে পারলাম না। আমার ভেতরেও যেন এক ঝড় বইতে শুরু করেছে। এই ঝড়টা ভয়, কিন্তু এর সাথে মিশে আছে এক নিষিদ্ধ আনন্দ। তারপর কি হলো তা কি বলা উচিত? আমি জানি না। সমাজের চোখে যা অন্যায়, যা পাপ, সেই পথেই কি আমি পা বাড়ালাম? আমার বুকের ধুকপোকানি আরও বেড়ে গেল। রাতুলের হাত আরও শক্ত করে আমার হাত ধরে লইল। ওর চোখের ভাষা আমি বুঝতে পারছিলাম, সেখানে আমার জন্য এক গভীর আকাঙ্ক্ষা। হঠাৎ রাতুল আমার মুখের দিকে ঝুঁকে এলো। আমার ঠোঁটের ওপর ওর ঠোঁট। সেই মুহূর্তটা ছিল এক স্বপ্নের মতো, নিষিদ্ধ কিন্তু ঘোর লাগানো। আমার সব দ্বিধা, সব ভয় যেন উধাও হয়ে গেল। মনে হলো এই মুহূর্তটার জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ। কি এলো? মা, বাবা? রাতুল আমার থেকে সরে এলো। আমাদের দুজনের মুখেই একটা অপরাধবোধ আর ভয়। আমরা একে অপরের দিকে তাকালাম। সেই দৃষ্টিতে মেশানো ছিল উত্তেজনা, ভয় এবং এক গভীর অপরাধবোধ। সেই কড়া নাড়ার শব্দ আমাদের ঘোরটা ভাঙল, কিন্তু মনের ভেতরের ঝড়টা থামল না। রাতুলের চোখে সেই একই আগুন, তবে এখন তার সাথে মিশেছে এক নতুন তীব্রতা। ওর এই সুযোগের সদ্ব্যবহার করার একটা জেদ। আমি কি করব? এই অবস্থায় আমি কিভাবে মায়ের সামনে যাব, বা বাবার সামনে? আর রাতুল, ও কি এই ঘটনাটা সহজে ছেড়ে দেবে? ওর মনে এখন কি চলছে? দরজায় আবার কড়া নাড়ার শব্দ, এবার আরও জোরে। কে দরজায় দাঁড়িয়ে? কি হবে আমাদের? আমার শরীর জমে গেছে। রাতুলের হাত আমার হাতের ওপর। ওর চোখে সেই আকাঙ্ক্ষা, ওর ঠোঁটে এক চিলতে হাসি। সেই হাসিটা যেন বলছে, এই খেলা এখনো শেষ হয়নি। দরজার শব্দ আবার। এবার আমি আর সহ্য করতে পারছি না। আমার মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে যাব। রাতুল আমার দিকে ঝুঁকে এলো। ওর ফিসফিস করা গলা কানে এলো, চিন্তা করো না, আমি আছি। কিন্তু সেই আমি আছি কথাটার আড়ালে ওর মনে কি চলছে? ওর এই সুযোগের সদ্ব্যবহার করার এই প্রচেষ্টা কি আমাকে আরও বিপদে ফেলবে? দরজায় আবার কড়া নাড়া, এবার আরও অধৈর্যার সাথে। দরজার বাইরে কে দাঁড়িয়ে তা জানার জন্য আমার ভেতরটা ছটপট করছে, কিন্তু সেই সাহসটুকুও আমার নেই। আর ঠিক সেই মুহূর্তে রাতুল আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, দিদি, তুমি কি চাও আমি যাই? ওর গলার স্বরে এক অদ্ভুত মাদকতা, ওর স্পর্শে এক তীব্র আকর্ষণ। আমার মনে হচ্ছে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। কিন্তু সেই দরজার শব্দ। গল্পের এইটুকু অংশের পর আমি আর কিছু বলতে পারছি না। আমার শ্বাস আটকে আসছে। আমার ভেতরে একটা ঝড় বইছে। আমি জানি না এরপর কি হবে। তোমরা কি জানতে চাও এরপর কি হয়েছিল? তোমরা কি চাও আমি এই নিষিদ্ধ সম্পর্কের শেষটা তোমাদের বলি? যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের আগ্রহই আমাকে পরের পর্ব লিখতে উৎসাহিত করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই গল্প এখানেই শেষ নয়। এই গল্পের অনেক বাঁক এখনও বাকি।